আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২৪ ঘন্টায় আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি ও গণতন্ত্র। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। দর্শক, ২৪ ঘন্টায় রাজনীতি ও গণতন্ত্র নিয়ে আলোচনায় আমাদের সাথে 4জন বিশেষ অতিথি উপস্থিত আছেন। আমার সাথে আছেন, আমার ডান পাশে আছেন জনাব আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার সম্পাদক আওয়ামী লীগ। আমার ডান পাশে আরেকজন আছেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ। আমার বাঁ পাশে আছেন জনাব আতাউর রহমান ঢালি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমার সাথে আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক। আপনাদের 4জনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, ২৪ ঘন্টায় আমাদের আলোচনা রাজনীতি ও গণতন্ত্র শুরু করতে চাই একটি রিপোর্ট দিয়ে। আমরা কয়েকদিন আগে টিআইবি রিপোর্টের কথা জেনেছি, তার আগে আরেকটি রিপোর্ট ছিল গ্লোবাল ইকোনমিক ফোরামের। সেখানে আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতিতে তারা কিছু মূল্যায়ন তুলে ধরেছিলেন, টাকা পয়সা পাচারের ব্যাপারে কথা ছিল। এখন আমরা যে একটা রিপোর্ট আমাদের সামনে এসেছে, সেই রিপোর্টটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউসের রিপোর্ট। তাতে বাংলাদেশের গণতন্ত্রের পরিস্থিতি, গণতন্ত্রের সূচক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে গণতান্ত্রিক যে স্পেস বা যে জায়গা বা যে পরিসর, সেটি বাংলাদেশে অনেকটাই কমে গেছে বা কমে যাচ্ছে। আলোচনা শুরুতে আসতে চাই জনাব আমিনুল ইসলাম আমিন, আপনার কাছে। পরপর 3টা রিপোর্ট আমরা পেলাম বৈশ্বিক প্রেক্ষাপট থেকে, যেই 3টাই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, গণতন্ত্র, অর্থনীতি বা দুর্নীতি অনেক কিছু নিয়েই ভালো ইঙ্গিত দিচ্ছে না। আপনাকে শুরুতেই অভিনন্দন এবং ধন্যবাদ। একই সাথে আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসলে আপনি যেটি বলছেন যে অতি সম্প্রতি 3টি রিপোর্ট বেরিয়েছে, গ্লোবাল ইকোনমিক ফোরাম এবং গতকাল বিভিন্ন আজকে কয়েকটি সংবাদ মাধ্যমে আরেকটি রিপোর্ট। এটা যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ফ্রিডম হাউস, তারা একটা রিপোর্ট। আমি যে রিপোর্টের দুটো লাইন যদি আপনাকে একটু পড়ে শোনাই। এই প্রতিষ্ঠানের যে রিপোর্ট, তাতে বলা হচ্ছে যে গত 13 বছরে টানা বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিস্থিতি, তারা তাদের মূল্যায়ন করেছে। বৈশ্বিক পরিস্থিতিতে তাদের মূল্যায়ন আছে এবং তারা বলছে যে ডেমোক্রেসি ইন রিট্রিট, ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2019, যে রিপোর্টটির মূল শিরোনাম, তাতে তারা বলছে যে বাংলাদেশের যে স্কোর, সেই স্কোরটি কমে গেছে। এটার মূল অর্থ হচ্ছে যে আসলে গণতান্ত্রিক পরিবেশের যে পরিসর, সেটি সংকুচিত হয়েছে। আমি আসলে আমাদের দলীয় অবস্থান থেকে বলতে চাই, আমি এই রিপোর্টের সাথে কোনোভাবে একমত না। এবং তাছাড়া এইটা নিয়ে কমেন্টস করার আগে আমাকে জানতে হবে যে তারা কিছু রিপোর্ট কয়েক ধরনের হতে পারে। এটা কি কোনো পারসেপশন বেসড রিপোর্ট করেছে, নাকি ওরা কিসের ভিত্তিতে রিপোর্টটা তৈরি করেছে? হ্যাঁ, এটা যুক্তরাষ্ট্রে একটা সেটাই। হ্যাঁ, তো কিন্তু আপনি যদি এর আগে আরও অনেকগুলো এরকম আরও অনেকগুলো প্রতিষ্ঠানের রিপোর্ট এসছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ সম্পর্কে টোটাল একটি ইতিবাচক কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং যেমন বলা হয়েছে যে বাংলাদেশ যে হারে আগাচ্ছে, বাংলাদেশ 2041-এর মধ্যে পৃথিবীর 24তম অর্থনীতির দেশেই রূপান্তরিত হবে। এটা আমাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। আর দুর্নীতির যে কথাটি বলা হচ্ছে, যে আসলে দুর্নীতি পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে বলতে পারবে যে দুর্নীতি জিরো। এটার কোনো নির্দিষ্ট পরিসীমা নাই যে এই পর্যায়ে গেলে আমি বলতে পারবো দুর্নীতিমুক্ত দেশ। তবে আপনি যদি বাংলাদেশের গত 10 বছরের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলটা দেখেন, আমি এ সময়ে বলবো না যে বাংলাদেশের কোনো দুর্নীতি হয়নি, কিন্তু এই সময়ে আমি এটা খুব চ্যালেঞ্জ করে বলতে পারি যে যেখানে যেভাবেই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছে, যখন এটা সরকারের নজরে এসছে, কেউ কিন্তু ছাড় পায়নি, একজন ব্যক্তিও ছাড় পায়নি, সেটা ব্যাংকিং খাতে হোক অথবা অন্য যে কোনো খাতে হোক। ব্যাংকিং এক বেসিক ব্যাংকের মূল হোতা যাকে বলা হয় থাকে, তো আমরা আপনি দেখেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান, তাকেও কিন্তু দুদকের দরজা ঘোরাফেরা করতে হয়েছে প্রতিদিন। এখন সিট থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে দোরগোড়ায় প্রতিদিন ঘোরাফেরা। এখন বিষয়টা হচ্ছে মূল কাজটা তো সাইনিং অথরিটি, এক্সিকিউটিভ অথরিটি হচ্ছে এমডি, কেউ কিন্তু জেলের বাইরে নেই, প্রত্যেকেই জেলের মধ্যে আছে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তীদের ভারতে যে ভারতীয় ক্রিকেট টিমের যেটা স্পন্সর ছিল সাহারা গ্রুপের মালিক সুব্রত সাহা, তার বিরুদ্ধে কিন্তু 16,000 কোটি রুপির একটা স্কিম এসেছিল। হ্যাঁ, কিন্তু এই জন্য তাকেও আটক করা হয়েছে এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এই জন্য কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়নি।
অর্থাৎ আমি বলছি কি এখানে একজন ব্যক্তিকেও সে যত বড় শক্তিশালী হোক কেউ কিন্তু ছাড় পাচ্ছে না, সে দুর্নীতি করে হোক, অন্যায় করে হোক। এবং আমাদের সময় শুধু সেইটুকু নয়, আপনি দেখেন আপনি গণতান্ত্রিক পরিসর নিয়ে যদি মন্তব্য হ্যাঁ, করেন, আমরা ওইদিকে যেতে চাই না right. আজকে। গণতান্ত্রিক পরিসর যে তারা বলছে আসলে তারা 3টা ক্যাটাগরিতে রিপোর্টটি করে মূলত, তারা বলে মুক্ত, ওরা- মুক্ত আমি নয় ওই এবং রিপোর্টটা আংশিক আমিও মুক্ত। পড়েছি। বাংলাদেশে বলা হচ্ছে আংশিক হ্যাঁ, মুক্ত right. রাজনৈতিক বা গণতান্ত্রিক ওরা পরিবেশের দেশ। যেটা বলেছে যে ওরা বলেনি যে বাংলাদেশের গণতন্ত্র নেই। ওদের বিষয়টা হচ্ছে কি গণতন্ত্রের পথ তাদের দৃষ্টিতে সংকুচিত হয়ে আসছে, এটা আরো বাড়তে পারে, কিন্তু ওরা কখনোই বলেনি যে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই। বরঞ্চ আমি যেটা মনে করি, আপনি এখন ওরা কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাটা করছে। আপনি যদি মনে করেন গণতন্ত্রের মানে যদি এমন হয় যে বিরোধী দল পার্লামেন্টে যাবে, গিয়ে ফাইল ছুঁড়ে মারবে, খুব বেয়াদব কথা বলবে, তাহলে একটা গণতন্ত্রের সংজ্ঞা। আর যদি মনে করেন যে আপনি যাদেরকে আমরা বলি গণতন্ত্রের একেবারে আদি রাষ্ট্র যদি বলি, যে ব্রিটিশ বা এদের কথা আমরা যদি দেখি, তাহলে দেখবেন উইনস্টন চার্চিল যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু বিরোধী দল থেকে উপপ্রধানমন্ত্রীও নেওয়া হয়েছিল। তার মানে কি ওখানে গণতন্ত্র ছিল না? তার মানে কি ওখানে ডেমোক্রেসি ঠিকমতো কাজ করেনি? আজকের বিশ্বে আপনি জার্মানিতে যদি যান, সেখানেও দেখবেন যে একসময় যে পূর্ব এবং পশ্চিম জার্মান একজন আরেকজন মুখ দেখা দেখি ছিল না, সেখানে তারা এক হয়েছে এবং তারা দুটি প্রধান রাজনৈতিক দল মিলে কিন্তু ওখানে সরকার চালাচ্ছে। তার মানে কি ওখানে গণতন্ত্র নেই? জি, আমি আসছি আপনার কাছে। আবার জনাব আতাউর রহমান ঢালী, আপনার কাছে আসতে চাই। যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউসের রিপোর্ট, বলা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ আংশিক মুক্ত। আপনি রিপোর্টটা পড়েছেন কিনা জানি না। গণতন্ত্র নিয়ে তাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। আসলে গত 10 বছরে এই দেশে একটি অথরিটিয়ান গভর্নমেন্ট এদেশের মানুষের ঘাড়ের উপর চেপে বসে আছে এবং বিনা ভোটে নির্বাচিত, যারা বিনা ভোটে নির্বাচিত হয় তাদের জনগণের কাছে কারো কাছেই কোনো দায়বদ্ধতা থাকে না বিধায় আপনি দেখেন রিপোর্টগুলো যে বাংলাদেশ থেকে 2009 থেকে 2018 পর্যন্ত 6 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের তদন্ত করা হয়নি। পত্রিকায় খবর এসেছে কানাডার টরেন্টোতে বেগমপাড়া নামে টাকা এখান থেকে যাচ্ছে। পত্রিকায় খবর এসেছে আপনার মালয়েশিয়ার সেকেন্ড হোম, তাদের নাম এসেছে, এবং সুইস ব্যাংকে কাদের কাদের টাকা আছে তাদের নাম এসেছে। এই ব্যাপারে কিন্তু সুইস ব্যাংকের কি নাম এসেছে? এটা তো নাম প্রকাশ করে না। না, সুইস ব্যাংক করে নাই, ওই যে আমেরিকান একটা পানামা পেপার, হ্যাঁ পানামা পেপারস, হ্যাঁ পানামা পেপারস যেটা করেছিল সেখানে নাম এসেছিল স্পেসিফিক্যালি। তারপরে দেখেন আমাদের দুদক কত তড়িৎ দেশনেত্রী খালেদা জিয়ার মামলার রায় দেওয়ার জন্য সকাল বিকাল পারঙ্গম, তারা এই ব্যাপারে নিশ্চুপ। উনি এখন ব্যস্ত আছে মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 100-200 টাকা দুর্নীতি ধরার জন্য। অথচ এই যে বাংলাদেশ থেকে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেল, এই ব্যাংকে যারা লুটপাট করলো তারা এখনো এই মন্ত্রী পরিষদের সদস্য আছে। যারা শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সাথে জড়িত তারাও এখানে জড়িত। তো তাদেরকে সাথে নিয়ে দুর্নীতির চ্যালেঞ্জ কিভাবে কে মোকাবেলা করবেন আমি জানি না। আসলেই এগুলো জনগণকে আসলে আবারও ধোঁকা দেওয়ার জন্য, কারণ যখনই কোনো সরকারের কোনো জনগণের কাছে দায়বদ্ধতা থাকে না, নতুন করে বাংলাদেশে একটি লুটপাটের অর্থনীতি কায়েম হবে। বাংলাদেশের জনগণের এটা একটা দুর্ভাগ্য। এবং আমি বলতে চাই আজকে সত্যিকার অর্থে যদি আমরা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি, আমরা মুখের কথায় কথায় তুবড়ি ফোটাই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে যে মুজিবনগরের 10ই জানুয়ারির ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আজকে 47 বছরে আমরা কেউ, না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, আমরা কেউ মুক্তিযুদ্ধের এই যে মৌলিক বিষয়টায় দাঁড় হতে পারি নাই। মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কুড়ে কুড়ে ধ্বংস করেছি। জনাব ঢালী, আপনার কাছে আমি আরেকবার ফিরতে চাই। আমাদের সাথে প্রণব শাহ আছেন, আপনি আপনার কাছে আসবো একটু পরে। তার আগে আমি একটু ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। আপনি যদি রিপোর্টটা নিয়ে কোনো মন্তব্য করতে চান, আর গণতন্ত্র নিয়ে এবং সেটা পরপর 3টি বড় রিপোর্ট বাংলাদেশ সংক্রান্ত প্রকাশিত হলো, এবং টিআইবি, গ্লোবাল ইকোনমিক ফোরাম, আর আজকে যেটা কালকে যেটা ফ্রিডম হাউসের। আমি একটি কথা শুধু, আমিন ভাই যে কথাটি বলেছেন যে যারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তারা কেউ বিচারের আওতায় বাইরে। আমি একটি শুধু উদাহরণ দিই। বিচারের বাইরে নেই বা
তারা সবাই বিচারাধীন বা যেটি যেটি বিচারের আওতায় আছে। আওতায় আছে। তো একটি শুধু উদাহরণ যে প্রসঙ্গে আপনিও তুলেছিলেন যে বেসিক ব্যাংকের কথাটি এসেছিল, এই ব্যাংকটির যিনি চেয়ারম্যান, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পার্লামেন্টে অর্থমন্ত্রী 6 টাইম বলেছেন নাম ধরে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নেওয়া হয়নি। নাম্বার 2, আমি খুব ছোট্ট করে বলছি, শেয়ার বাজার দুর্নীতির কথা আমরা জানি যে মানুষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, মানুষ কপর্দকশূন্য হয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ সুইসাইড করেছে অনেকে। সেটি নিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু আমরা আজ পর্যন্ত কিন্তু আমরা পাইনি। এই শুধু দুটি উদাহরণ দিলাম। এবং আজকে আপনি দেখবেন যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে যে বড় বড় রাঘব বোয়ালদের ধরেন, স্কুল টিচার, তিনি স্কুল আসছেন না, যাচ্ছেন না, 100 টাকা 200 টাকা কোথায় দুর্নীতি হচ্ছে সেগুলো না দেখে হাইকোর্ট বলেছে কিন্তু আজকে, আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, দেখেছি। এই হচ্ছে আমি বাস্তবতা। ইলিয়াস ভাইয়ের সাথে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো আরেকটা আশ্চর্যজনক ঘটনা আপনারা দেখেছেন যে ফার্মার্স ব্যাংক, যে ফার্মার্স ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেল ডাইরেক্টরদের ভিতরে, সেই ফার্মার্স ব্যাংকে শাস্তি না দিয়ে আবার নতুন নামে পদ্মা ব্যাংক নামে তাদেরকে ব্যাংকে নতুন নামকরণ করেছে। জনাব ইলিয়াস, আর যেটি আমি বলছিলাম যে গণতন্ত্রের বিষয়ে এটি আসলে একটু পরে হয়তো আমিন ভাই বলবেন যে না সবই ঠিক আছে। যেমন 2014 সালে যে নির্বাচনটি হয়েছে 5ই জানুয়ারি, সেই নির্বাচনে কি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব ছিল, গণমানুষের সেখানে ভোট দিতে পেরেছে? আপনি যত যুক্তি দেখান, 100 বলবে যে বিএনপি যায়নি সেই জন্য বিনা প্রতিনিধি নির্বাচন হয়েছে, এটিকে বাস্তবতা? বাংলাদেশ কিন্তু একটি শুধু দল বিএনপি, আমরা তো জানি বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, বিএনপি না করলে অন্য দল আসবে, অন্য দল না করলে আরেক দল আসবে। সেখানে এমন ব্যবস্থা করা হয়েছে 153 জনকে বিনা প্রতিনিধিত্বে নির্বাচিত করে যাতে তারা সরকার গঠন করতে পারে সেটি নিশ্চিত করে তারপরে ভোট করেছে, সেটি গেল। এরপরে যে এবার যে নির্বাচনটি হলো কাগজে পত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সুশীল সমাজ থেকে নানা শ্রেণীর মানুষ বলছে যে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে, কিন্তু একজন নির্বাচন কমিশনার বলেছেন যে বাংলাদেশে ভোট কেমন হয়েছে সেটি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। কিন্তু প্রমাণ তো কেউ চাইতেই পারে, আপনি যখন অভিযোগ করবেন সেটি কেউ চাইতে পারে, কিন্তু আমি সংবাদকর্মী হিসেবে আজকে আরো একদিন আমি বলে গেছি, আজকেও বলি, এই টেলিভিশনটি, এই যে আজকে যে টেলিভিশনের সেটে বসে আছি, সেটি এই টেলিভিশনকে নির্বাচনের একদিন আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে যদি আমরা ভুল না জেনে থাকি। এবং যারা এই টেলিভিশন যাদের কল্যাণে আমরা দেখে থাকি ডাইরেক্ট বন্ধ করেনি, তাদেরকে বলে দেওয়া হয়েছে যমুনা টেলিভিশন যেন দেখতে না পারে। আমরা সারাদিন খুঁজেছি, কারণ যমুনা টেলিভিশনে 14 জন কর্মী আহত হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। আমরা আজকের বিষয়ে চলে না, সেটা আমি উদাহরণ হিসেবে বললাম। এই বাস্তবতায় নির্বাচনটি হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি কেন্দ্রে 42,000 কেন্দ্র ছিল, একটি কেন্দ্র দুর্নীতি ছাড়া, ভোট ডাকাতি ছাড়া বাংলাদেশে হয়নি, এটি কিন্তু বাস্তবতা, বাংলাদেশের সব মানুষ জানে। এবং দিস দ্য ফার্স্ট টাইম প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগের নেতাকর্মী সবাই একাকার হয়ে গেছিল। আমি আপনার কাছে ফিরতে চাই, আমি একটু জনাব প্রণব সাহা আপনার কাছে আসতে চাই। প্রণব সাহা, তিনটি রিপোর্টের সবশেষ রিপোর্ট ফ্রিডম হাউসের রিপোর্ট, এবং সেই রিপোর্টটিও ইতিবাচক কিছু আমাদের জন্য আনছে না। এই রিপোর্টটি যে একেবারেই পুরোপুরি গ্রহণযোগ্য তা হয়তো সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু গ্লোবালি তো আসলে কিছু না কিছু ইম্প্যাক্ট থাকতেই পারে। হ্যাঁ, সে ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু আমি তো আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, সেখানে তো বলা হচ্ছে যে মানবাধিকার পরিস্থিতি ভালো হয়েছে আগে থেকে। কে দেখা করেছেন? আমি নিউজটা আপনাকে একটু পরে দেখাবো। আচ্ছা, আমাদের নিউজ থেকে আপনি প্রাইম মিনিস্টারের নিউজটা যদি ফলো করেন দেখতে পারেন। আচ্ছা, সেটারও আমি বলছি না, সেটা আপনি উল্লেখ করলেন না বা আলোচনায় সেটা আসলো না, সেটা অন্য জিনিস, সেটা নিশ্চয়ই আমরা খুঁজে পেলে পড়বো, আমরা নিজেরা শিরোনামও করেছি। আচ্ছা, সেটা না, কিন্তু আপনি যে বলছেন যে তিনটি পরপর, অবশ্যই বাংলাদেশ দুর্নীতিমুক্ত না। যদি বাংলাদেশ দুর্নীতিমুক্ত নয় এবং দুর্নীতি যে অনেকটাই বেশি হয়েছে তার প্রমাণ তো সরকারের ঘোষণা যে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, তার মানে দুর্নীতি আছে। সরকার স্বীকার করে নিয়ে তারা উদ্যোগ নিয়েছেন এবং দুদককে আরও বেশি সক্রিয় করা হচ্ছে। এবং আপনি গত ঠিক নির্বাচনের পরপরই দুদক যেভাবে মাঠে নামলো, নিশ্চয়ই আজকে হাইকোর্ট বলেছে, আমরা সমালোচনা করেছি যে প্রাইমারি স্কুলের টিচারের হাজিরা ধরার থেকে অনেক বড় বড় দুর্নীতি আছে এবং হচ্ছে, সেটি ধরলে দুদকের জন্য ভালো হয়, সেটা তো বলবোই আমরা। কিন্তু তার জন্য দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান, তাকে তো আমি ছোটো করে দেখবো না। অবশ্যই বেসিক ব্যাংকের কথা আপনারা বলছেন, অবশ্যই আব্দুল্লাহ বাচ্চুর বিচার আমরা চাই এবং ওনার গ্রেপ্তার হওয়া উচিত ছিল একদিন। অবশ্যই বিরাট সমালোচনা সরকারকে এই সমালোচনা সহ্য করতে হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু মিনহাজ, ভুলে যাবেন না, বাংলাদেশে 2টি ব্যাংক বিলুপ্ত হয়ে গিয়েছিল, ওরিয়েন্টাল এবং আলবারাকা। তাতে কি বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছিল? অথবা তাদের বিরুদ্ধে সময় কোনো অ্যাকশন হয়েছিল না, অ্যাকশন কিছুটা হয়েছিল, কিছুটা হয়নি। কিন্তু 2টি ব্যাংক বিলুপ্ত হয়েছিল বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা
ভেঙে পড়েনি। মানে একদম তার মানে এই নয় শাটডাউন করতে বাধ্য হয়েছিল ব্যাংক। শাটডাউন না, বিলুপ্ত করে দিয়ে, একীভূত করে দিয়ে আইসিবি ইসলামী ব্যাংক সেটা কিনে নিয়ে সেই ব্যাংকটা এখনো চলতেছে এবং গত 10 বছর তারা কখনো মুনাফার মুখ দেখে নাই। এই সমালোচনা এটা আমাকে মানতে হবে। একই সঙ্গে তার জন্য আমি ফার্মার্স ব্যাংকের পক্ষে কোনো সাফাই গাইব না। আমি আপনাকে একটা সেকেন্ড একটু সাপ্লিমেন্ট করি। আপনি যদি আমেরিকার অর্থনীতির দিকে তাকান, দেখবেন ওখানে যে কেউ ব্যাংক খুলতে পারে, আবার আমি সেটা বলতেছি, অসংখ্য ব্যাংক। আমি ফার্মার্স ব্যাংকের পক্ষে কোনো সাফাই গাইব না, কিন্তু ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ যে বদলে দেওয়ার মতন সিদ্ধান্ত দিয়েছে সেটাই আপনাকে বিবেচনা নিতে হবে। এবং একটি ব্যাংক যখন, আপনি জানেন বাংলাদেশে আমরা বাংলাদেশ রাইফেলসের নাম কেন বদলেছি? কারণ ওখানে একটা ঘটনা ঘটেছে, ওই নামে আর রাখা যায় না, সেই জন্য নতুন করে পুনর্গঠন হয়েছে। বিজেপি কি আমাদের সীমান্ত রক্ষায় ব্যর্থ হয়েছে নাম পরিবর্তনের কারণে? তা তো হয়নি। কিন্তু তার জন্য আমরা 25শে ফেব্রুয়ারি যে ঘটনা, তাকে তো আমরা হাইলাইট করতে পারি না। আমি সেই মামলার একজন আর সাক্ষী। মামলা তো শাস্তি হয়েছে, সাজা হয়েছে এবং এক পর্যায়ে বিচার শেষ হয়েছে, আরেক পর্যায়ে বাকি আছে। ফলে গণতান্ত্রিক পরিবেশ অবশ্যই গণতান্ত্রিক পরিবেশ, নিশ্চয়ই গণতান্ত্রিক পরিবেশ। যদি সংসদের গুণের কথা বলেন, 1991 সালের সংসদ মেয়াদ পূরণ করতে পারেনি। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। 2001-এর পরে যে নির্বাচন হয়েছিল সেটির পরে আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম, সুগারকোটের মার্শাল ল তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম 2007 সালে, জরুরি অবস্থা, বাংলাদেশ 111-এর সরকার। তা এই যে এগুলো যদি আপনি পারসেপশন নেন, নিশ্চয়ই পারসেপশনটা আমাদের ভালো না, গণতন্ত্রের পারসেপশন। আপনি যদি 2014 সালের নির্বাচনে আসেন, অবশ্যই পারসেপশন ভালো না। কেন? পশ্চিমা বিশ্বের যে তোতা বুলি আওড়ানো যে কি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ইনক্লুসিভ নির্বাচনের মানদণ্ড কি? ইমিডিয়েট পাস্ট বিরোধী দলকে সেই নির্বাচনে অংশগ্রহণ করলে এটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি হবে। 2014 সালে তেমনটি হয় নাই। এই সমালোচনা আমাকে সহ্য করতে হবে, কিন্তু সেটি সহ্য করে 2018-র যে নির্বাচন আমরা দেখলাম, এখানে তো 39টি রাজনৈতিক দল আপনি নিবন্ধিত, তাদের সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতন 75টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন প্রধানমন্ত্রী। 20 বছরে আমরা কোনোদিন দেখিনি। তারপরেও নিশ্চয়ই যেমন গণতন্ত্র চাই তেমন গণতন্ত্র নাই জন্য এই আলোচনাগুলো আসে। আমরা তো সেই গণতন্ত্র চাই যে 8 জন বিরোধী দলের সদস্য নির্বাচিত হয়েছেন, অবশ্যই নির্বাচন নিয়ে প্রশ্ন আসে। অবশ্যই ইলিয়াস স্যার যে বলেছে তার সাথে আমি একমত যে 42,000 কেন্দ্রে কিছু না কিছু হয়েছে, তার প্রমাণ যতক্ষণ দিতে পারবো না ততক্ষণ তো ওইটা মেনে নিয়ে এই প্রমাণ অনেকেই চান, আমিও চান, এই আসলে এটা সবাই দেখতে চান। জনাব প্রণব শাহ, পশ্চিমারা যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের সঙ্গে তো এটা সংযুক্ত হয়। আমরা বর্জন দেখেছি, সংসদ বর্জন দেখেছি, সংসদ বয়কট দেখেছি, নির্বাচন বয়কট দেখেছি, এখন নির্বাচিত হয়ে শপথ বয়কট দেখছি। তা মানুষের কাছে, পশ্চিমা বিশ্বের কাছে আমাদের ধারণা সংসদের মাঝখানেও আমরা অনেক ঘটনা দেখেছি, কোনোভাবেই আমরা তো সকল দল মিলে সেদিকে দিচ্ছি। ইতিবাচক। প্রণব শাহ, আপনাকে একটু থামাতে হচ্ছে। দর্শক, এর সাথে 24 ঘন্টার সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আলোচনা চলছে রাজনীতি এবং গণতন্ত্র নিয়ে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউসের রিপোর্ট নিয়ে। আমরা আলোচনাই করতে চাই নির্বাচন এবং গণতন্ত্র নিয়েই। এই পর্যায়ে আমি একটু আসতে চাই জনাব আতাউর রহমান ঢালী আপনার কাছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি নির্বাচন ভীতিতে ভুগছে। যদি ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। মন্তব্য করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদিনই বিএনপি নিয়ে, উনি তো রাত্রে আতঙ্কিত থাকে প্রতি রাত্রেই। কারণ মানুষের ভিতরে যখন অপরাধ বোধ থাকে, সেই অপরাধ বোধ একভাবে না একভাবে প্রকাশ পায়। তো সকালে উঠেই তার এই অপরাধ বোধ, এই যে বিএনপি ভীতি, তাকে তাড়া করে। আর উনি এখন, আমরা চেষ্টা করছি নেক্সট কাউন্সিলে ওনাকে বিএনপির অ্যাডভাইজার করা যায় কিনা। কারণ উনি প্রতিদিনই যেভাবে অ্যাডভাইস করছেন, উনিকে দয়া করে উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন ছাত্র নেতা, আমরা একসাথে রাজনীতি করেছি, আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র। দয়া করে সড়কের দিকে তাকান। 24 ঘন্টায় 48 জন মারা গেছে, 176 জন মারা গেছে। আজকেও বাপের হাত থেকে ছেলের লাশ চলে গেছে, ওনার ওই দিকে খেয়াল নেই। উনি আছে বিএনপির কি হলো, বিএনপি নিয়ে ওনার চিন্তা করার দরকার নেই। নির্বাচন ভীতি নিয়ে যেটা নির্বাচন, ওনাদের ভীতি হলো ওনারা যা করেছেন, একজন অপরাধী কিন্তু জানে উনি কি করেছেন। সেই অপরাধ বোধ থেকেই আজকে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য। কারণ ওনারা এক এক সময় বলে বিএনপির মাজায় শক্তি নেই, বিএনপির জনসমর্থন নেই। তো বিএনপির যদি কিছুই না থাকে, তাহলে সকালে ঘুমের থেকে ওইটা এই বিএনপি নামের টেপটি কেন বাজান? কি কারণে? কারণ একটাই, কারণ ওরাই জানে
যে বিএনপি এদেশের জনগণের একমাত্র পরীক্ষিত রাজনৈতিক দল এবং এই বিএনপির ভয়েই এখনো তারা আতঙ্কিত আছে। জনাব আমিন, নির্বাচন ভীতি এবং জনাব ঢালি ভয়ের কথা বলছেন। আমি আসলে বিষয়টা ওইভাবে দেখছি না। আমি যেটা মনে করি, আমাদের একটা কথাই আছে যে একটি মিথ্যা ঢাকার জন্য অসংখ্য মিথ্যার আশ্রয় নিতে হয়। একটি ভুল যদি আপনি স্বীকার করেন তাহলে ভালো, ভুল যদি স্বীকার না করে সেটাকে ডিপেন্ড করেন, আমার মনে হয় 100টা ভুলের পুনরাবৃত্তি হয়। আমার ভাই ইলিয়াসু বললেন যে 2014 সালের নির্বাচনের কথা। 2014 সালের নির্বাচনে বিএনপিকে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের উদ্যোগ নিয়েছিলেন, আমি কথা না বাড়িয়ে শুধু এটুকু বলতে চাই যে এরকম বাংলাদেশে বা আশেপাশে কোথাও এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখেছেন কিনা। তারপরও আসেনি। তাহলে এরপরও যখন তারা নির্বাচনে আসেনি, তাহলে সরকারের কি করা ছিল? নির্বাচন বন্ধ করে দেওয়ার? এটা কি সংবিধান অ্যালাউ করে? তার মানে কি অবশ্যই একটা তৃতীয় শক্তির বা আরেকটি ওয়ানে দেবেন, সেটা কেন আমরা জেনারেশনের রাজনৈতিক দল হিসাবে করবো? আমি যেটা মনে করি, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে, আমি এখানে ডালিবের সাথে ওইটা বলতে চাই যে অবশ্যই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নেবে কি নেবে না সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। বাট আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে যে ভুল করেছিল, তার আজ অবধি কখনো বলেনি আমরা ভুল করছি, বরং তারা বলতে চাচ্ছে আমরা সঠিক ছিলাম। এই ভুলকে সঠিক প্রমাণ করতে গিয়ে তারা একের পর এক ভুলের ফাঁদে পা দিচ্ছে এবং ভুলের আবর্তে নিপতিত হচ্ছে। উপজেলা নির্বাচনে না, আমি বলছি যেমন ধরেন 2014 নির্বাচনে তারা অংশগ্রহণ করলো না, জাতীয় নির্বাচন, এবং বললো এই সরকার অবৈধ। আবার সেই অবৈধ সরকারের কাছে তারা বলছে যে আমরা উপজেলায় গেলেন কিছুদিন পরে। শুধু উপজেলা গেছে তা না, যে আমরা এই দাবি মানেন, নির্বাচন কমিশন চেঞ্জ করেন, তত্ত্বাবধায়ক দাবি করেন। যেই সরকার অবৈধ তার কাছে আমি চাইবো কেন? আচ্ছা, তারপরে সেই নির্বাচন সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলেন। স্থানীয় সরকার নির্বাচন, আপনার পৌরসভা, সিটি কর্পোরেশন নির্বাচনে পার্টিসিপেট করলেন। আমরা কি দেখি ওখানে চিত্র কি? যখন সকালবেলা 10টা-11টার সময় কখনো কখনো বলে যে এই নির্বাচন ভালো হয়েছে, আবার যখন নির্বাচনে হেরে যাচ্ছে তখন বলছে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। আবার সকাল 11টায় বলছে সরকার পুলিশকে নিয়ে এমনভাবে সিল মারছে যে মানুষের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। বিকালে যখন জয়লাভ করলো বলে যে নির্বাচন ভালো হয়েছে, মানুষ রায় দিয়েছে। আবার ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখলাম সকাল 11টার মধ্যে বললো আবার সেই পুরনো কাহিনী যে এত কারচুপি হচ্ছে, আমাদের পক্ষে নির্বাচনে থাকা সম্ভব না, আমরা প্রত্যাহার করলাম। তা মানুষকে ভোট দিচ্ছে না, মানুষ ভোট কেন্দ্রে ঢুকতে পারছে না। তাহলে 11টার মধ্যে তারা নির্বাচন প্রত্যাহার করে চলে গেলেন। তাহলে ওরা 3 লাখ, 2.5 লাখ, 4 লাখ ভোট কীভাবে পেল যদি আমরা সব ভোট জনগণকে নিয়ে সিল মারি? আবার দেখেন এই জাতীয় সংসদ নির্বাচন 2018 একাদশতম জাতীয় নির্বাচন, যেটাকে কেন্দ্র করে বিএনপি বলছেন যে বায়বীয় অভিযোগ করছেন যে সরকার সারা রাত সিল মেরেছে, হ্যান অনেক কিছু বলছেন। সেই নির্বাচনের দিন সকাল 11টায় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলামের টেলিভিশন ইন্টারভিউটা যদি থাকে, আপনি রিওয়াইন্ড করেন, উনি বলছেন ভালো নির্বাচন হচ্ছে। এর সাথে আবার বলছেন যে আমি এই ক্যান্ডিডেটটা জানি, কিন্তু আমি তো আর অন্য কোথাও ভালো নির্বাচন হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন এরপরে আপনি কিভাবে আশা করেন যে ওরা যেটা বলছে সেটা সঠিক? আমি যেটা মনে করি, আপনার কাছে আরেকবার একটু আসতে চাই, যার আমি জনাব প্রণব সাহেব আপনার কাছে একটু আরেকবার ফিরি। নির্বাচন নিয়ে কথা হচ্ছে এবং আসলে সবশেষ সংসদ নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন আমাদের সামনে। নির্বাচন বর্জন, নির্বাচন নিয়ে ভীতি, নানা কথাবার্তা হচ্ছে, কিন্তু আসলে মানুষের ভোটাধিকার এবং নির্বাচন নিয়ে তো ইতিবাচক একটা পরিবেশ থাকার কথা ছিল, সেটা কি আপনি দেখতে পান? না, সেটা নিয়ে তো আপনার অস্বস্তির মধ্যে আছি আমরা, কিন্তু সেই অস্বস্তি তো স্বস্তিতে আনতে পারে এই অস্বস্তির কারণ কি বা দায়ী কারা? দলগুলোর ব্যর্থতা। আপনি দেখেন 2014 সালের 5 জানুয়ারির সন্ধ্যাবেলা আমরা বলেছি, আমি নিজে বলেছি যে এটি একটি প্রশ্নবোধক নির্বাচন। আমাদের আশঙ্কা ছিল যে 152টি আসনে নির্বাচন না হওয়ার পরে সেই সংসদ টিকবে কিনা, কিন্তু আমরা দেখলাম রাজনৈতিক দক্ষতায় শেখ হাসিনা সেটা সংসদকে টিকিয়ে দিলেন এবং উনি 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারলেন। যখন উনি পূর্ণ করতে পারলেন, তখন আমার ওই প্রশ্নবোধকটাকে তো উনি প্রশ্নবোধক করলে ইরেজার দিয়ে মুছে দিলেন ওই নির্বাচনের কলঙ্ক এবং প্রশ্নকে। কারণ উনি 5 বছর ক্ষমতায় থাকতে পারলেন, উনি কোনো বিরোধিতা পেলেন না এবং উনি কোনো প্রতিরোধের সম্মুখীন হলেন না। ওই রকম একটি নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ 5 বছর তার মেয়াদ পূরণ করতে পারলো। তখন আমার গলা ছোট হয়ে যায়, তখন আমাকে উল্টা প্রশ্ন করে আওয়ামী লীগের লোকরা। তখন প্রধানমন্ত্রী সেই প্রশ্ন তোলেন যে আপনারা যে কলঙ্কজনক নির্বাচন করেছিলেন, আপনারা বলছেন প্রশ্ন এইটা তো হয়েছে বিএনপির জন্য। যখন আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বলে, তখন তো তার বিরুদ্ধে আমি বলতে পারি না, কারণ আমি দেখলাম ওই নির্বাচন বর্জন করার নামে প্রিজাইডিং অফিসার হত্যা হয়েছে, 300 স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন তো জিনিসটা উল্টে যায়। আমরা যে নির্বাচনের দিন বললাম
যে নির্বাচনটি খারাপ হয়েছে, সেই খারাপ নির্বাচনটাকে নিয়ে তারা টিকে গেল 5 বছর। তো তখন তাদের রাজনৈতিক কৌশল জয়ী হয়ে গেল। না অনেক আপনি যদি এখনও যদি দেখেন যে এবারও যদি দেখেন যে নির্বাচন হয়েছে, আমরা বারবার অনেকে বলছে যে এটা কিভাবে হলো, কিন্তু এর সম্পর্কে কোনো প্রমাণ দেওয়া গেল না, এর সম্পর্কে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বিএনপি দিল না নির্বাচন কমিশনে। ছোট্ট একটা শব্দ উচ্চারণ করতে চাই। আসলে বিএনপি হয়তো তারা বলছেন তারা অনেক তথ্যপত্র জোগাড় করছেন, তারা হয়তো সেটা প্রকাশ করার চেষ্টা করবেন খুব সম্ভবত। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, অনেকেই বলেন নিয়ন্ত্রিত নির্বাচন বা একটা মেকানিজমের মধ্যে থেকে নির্বাচন, এগুলোর মানে আমি জানি না এটার কতটা গ্রহণযোগ্যতা আছে বা এই তথ্যের। রাজনীতিতে মিনাজ একটা পারসেপশন চলে, সেই পারসেপশনের কথা রাজনৈতিক দলরা বলতে পারবে। আমি সাংবাদিক যতক্ষণ পর্যন্ত প্রমাণ তথ্যপত্র না পারবো, আমি তো সাংবাদিক হিসেবে সেভাবে বলতে পারবো না। আমি তো আমিনুদ্দিনের কথা শুরু মেলাতে পারবো না, আমি তো ঢালি ভাইয়ের কথার সাথে শুরু মেলাতে পারবো না। আমাকে তো অন্য একটি জায়গা থেকে দেখতে হবে। আমার তো পারসেপশন না, আমার তো রিয়ালিটি লাগবে। 42,000 ভোট কেন্দ্রের মধ্যে যদি আমি 4,000 ভোট কেন্দ্র, আমি 400 ভোট কেন্দ্র, আমি 40টি ভোট কেন্দ্রের অনিয়ম দেখাতে পারতাম, আমি বুক ফুলিয়ে বলতে পারতাম এই নির্বাচনে অনিয়ম হয়েছে। সেটা যতক্ষণ পর্যন্ত আমার গণমাধ্যমের কাছে ধরা না পড়ছে, এখন আপনি বলতে পারেন আমার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, সেটা আমাকে হজম করতে হচ্ছে, কারণ আমি কোনো প্রমাণ দেখাতে পারছি না। আপনি যদি বলেন যে নিয়ন্ত্রিত না, অবশ্যই ইলিয়াস তো আমার সাথে সাংবাদিকতা করে। এখন 42,000 ভোট কেন্দ্রেই দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, আমরা কেউ পারলাম না, তাহলে আমরা কি গণমাধ্যম ব্যর্থ? 4,000 ভোট কেন্দ্র, 400 ভোট কেন্দ্র, 40টি ভোট কেন্দ্র, 3টি ভোট কেন্দ্রে স্থগিত হয়েছিল, 3টি আসনে ভোট হয়নি, একটি আসনে ভোট হয়নি। জনাব ইলিয়াস খান। আমিন ভাই যেটা বলতে ছিল যে এখন মিথ্যাচার করছে, এই একটি বিষয় আমি বলতে চাই। মানুষ যখন অপরাধ করে, ডালি ভাই বলেছেন আর আমরা শুনলাম, তখন দেখবেন যে এই আওয়ামী লীগের বিজয়ের পরে যে বিজয় সমাবেশ করেছে, সেখানে বারবার বলেছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে জনগণ, যে এটা বারবার বলার দরকার নাই। কিন্তু আপনি যদি একটি নির্বাচন হয়, সেখানে অবাধ নিরপেক্ষ বলার কিন্তু দরকার নেই যদি এটি সঠিক নির্বাচন হয়। কালকে আরেকটি কথা বলেছেন আপনি দেখবেন, আমাদের সিএসি যে জাতীয় নির্বাচন যেমন হয়েছে, যে সুন্দর নিরপেক্ষ সুষ্ঠু ইনক্লুসিভ, সেরকম একটি নির্বাচন উনি উপহার দেবেন সিটি কর্পোরেশনে। এবং আরেকটি আপনি দেখবেন যে কালকে না পরশুদিন বাংলাদেশের সব পুলিশ এসপি যারা আছেন তাদেরকে আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু ভুলে গেছি। এবং আরও আমি দেখলাম, আজকে রিপোর্ট পড়লাম যে কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, তাতাদেরকে দমন করার সফলতা, সেজন্য পুরস্কার দেওয়া হয়েছে। তারপরে কোটা আন্দোলনে ছেলেদের পঙ্গু যারা করেছে, পুলিশ দমন করতে খুব ভালো ভূমিকা পালন করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয়, প্রণবদাও একজন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশের রিনাউন্ড জার্নালিস্ট, আমার সাংবাদিক বন্ধুদের উপর ছাত্রলীগের হেলমেটধারী যারা হামলা করেছিল তাদের একজনকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। সুতরাং এটি ছিল যে নির্বাচনটির কথা বলছেন, এটি একটি সমন্বিত একটি প্যাকেজ, প্রশাসন, পুলিশ এবং দলীয় নেতাকর্মী মিলে এই নির্বাচনটি করেছে। দাদাজি বলেছেন, চমৎকার বলেছেন, কিন্তু একজন যে প্রমাণ আমরা পাইনি তা কিন্তু না। আমরা বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু দেখেছি কীভাবে আগে বক্স ভর্তি করে এনে রাখা হয়েছে, এবং বিবিসি সেই রিপোর্টে কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে। আপনি যে কথাটাই বললেন যে আমরা মিডিয়া ব্যর্থ হয়েছে বাংলাদেশের, নিঃসন্দেহে আমরা ব্যর্থ হয়েছি। এবং কিছু সরাব থাকার কারণে, আগে একবার বলছি আবার বললাম, যে দুই একটি টেলিভিশন কি বলে অনেয়ার বন্ধ করে রাখা হয়েছে। আমি আরেকটা বিষয় জানতে চাই যে যদি এত বড়ই অনিয়ম, এত বড়ই যদি অভিযোগ থেকে থাকে, সেগুলো তো প্রক্রিয়াজাত করে সবার সামনে তুলে ধরার একটা ব্যাপার থাকতে পারে। বিএনপি এত দেরি কেন করছে, আপনার কি মনে হয়? না সেটি উনি বিএনপি নেতা আছেন, উনি বলতে পারবেন। অনেক কিছু, একটি সরকার ক্ষমতায় থাকতে, একটি যখন অটোক্রেটিক সরকার ক্ষমতায় থাকে, তখন অনেক কিছু বের করা যায় না। যখন গণেশ উল্টায় তখন সবকিছুই বের হয়। সেটা কখনো কখনো রাজনৈতিক শক্তির মানে শক্তিমত্তা। আপনারা বলেছেন যে রাজনৈতিক দক্ষতা দিয়ে আওয়ামী লীগ 5 বছরের সরকার টিকে রেখেছে। আমি এটা বিশ্বাস করি না। যখন দুর্বিনীত শাসন চেপে বসবে, যেমন আপনি আফ্রিকার অনেক দেশে দেখবেন যে 40-50 বছর ক্ষমতায় আছে, মানুষ সব আমি আপনার কাছে একটি জানার আছে যে আসলে সবাই পুরস্কৃত হচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রেক্ষাপটে অনেকেই ভালো অবদান রেখেছেন, নিশ্চয়ই এটা খুব প্রশংসনীয় ব্যাপার। নিশ্চয়ই ওই আন্দোলনগুলোর সময় অনেক অনিয়ম হয়েছে, অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিকর সাংবাদিকরা আক্রান্ত হলেন, তার ছবি আমরা দেখলাম, প্রকাশ্যে সবকিছু আসলো, আশ্বাসও পেলাম। সেটা আমরা সেই সমালোচনা তো সারা জীবন করতেছি যে সাংবাদিক আক্রান্ত হলে তার কোনো সুরা হয় না। হেলমেট, আরে ভাই 94-এ তো প্রেস ক্লাবে কাঁদানে গ্যাস দিয়ে মেরে শোয়াই দিল আমাদেরকে, তারও তো বিচার হয় নাই। তো সাংবাদিকদের মারধরের কোনো বিচার হয় না। আর সাংবাদিকদের পক্ষে থাকে যখন বিরোধী দলে যায়,
সেই বিরোধী দল যখন সরকারে যায় তখন সাংবাদিকরা শত্রু হয়। এটা হলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধর্ম। আমরা সেই ঝুঁকি মেনে করি। অবশ্যই হেলমেট বাহিনী যেটা করেছে সেটা সমালোচনা এখনও করি। সেই দিনও তো ঘটনা ঘটেছে, তার আগেও ঘটনা ঘটেছে। কোনো সাংবাদিকের উপরে নির্যাতনই বলেন, কোনো সাংবাদিকের উপরে হামলারই বলেন, কোনো বিচার এখন পর্যন্ত হয় না। বিরতিতে যারা ছোট্ট করে যদি কিছু বলতে চান আমিন ভাই, ছোট্ট করে না, আমার একটু অনেক বড় আমরা শুরু করতে পারেন। আমরা হয়তো 2 বিরতি মিনিট দিব করে মাঝখানে। আবার আপনার আচ্ছা, ঠিক আছে। আসলে আমার ভাই ইলিয়াস যেটি বললেন যে এরকম জোর করে ক্ষমতায় অনেকে থাকতে পারে, বা 2014 সালের নির্বাচন, আমি বলি 2000 এবং 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচন, 2014 নির্বাচনটা হওয়ার পরপরই কিন্তু বিএনপি বরাবরের মতো গলা ফাটিয়ে বলেছিল যে এই নির্বাচন পৃথিবীর কেউ কোনো স্বীকৃতি দেয়নি। বর্তমান আধুনিক বিশ্বে, আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি ছাড়া একটি রাষ্ট্র পরিচালনা কি ভয়ঙ্কর করেন আপনারা অনেক ভালোভাবে জানেন। এবং শুধু স্বীকৃতি দেয়নি তা না, 2014 পার্লামেন্টের 2 জন সদস্য, একজন শিরিন শারমিন চৌধুরী, উনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের স্পিকার নির্বাচিত হয়েছিলেন সর্বোচ্চ ভোট পেয়ে, কোনো লবিং করে না। ঠিক একইভাবে ওই পার্লামেন্টের মেম্বার সাবির হোসেন চৌধুরী, উনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তাদের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে, কোনো লবিং করে না। তাহলে সেই নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ না করার কারণে, অথবা 153 জন আনকন্টেস্টে হওয়ার কারণে যদি সারা বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ হতো, তাহলে তো কেন বিশ্বের তাবৎ নেতৃবৃন্দ তাদেরকে ভোট দিল, এর কোনো উত্তর নেই। ঠিক একইভাবে 2018 যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা এত কথা বলছেন, সেই নির্বাচনকে আপনি দেখেন যে আমরা যে ইন্টারন্যাশনালি যেটা বলা হয় যে বাংলাদেশের বিএনপির সাথে চাইনিজদের একটা সম্পর্ক আছে, সেই চায়না কিন্তু সবার আগে আমাদেরকে অভিনন্দন জানালো এবং এই সরকারের সাথে কাজ করতে সম্মতি প্রকাশ করলো। 14 সালেও তার চায়না আপনাদেরকে স্মরণ করিয়ে দিল আপনি যখন বলবেন, হ্যাঁ এটা ঠিক, এটা বলছি যে যেমন অনেকে বলেছে, আমেরিকাও বলেছে যে ওরা বিএনপি কিছু অনিয়মের কথা বলছে, সেগুলো খতিয়ে দেখা দরকার। তার মানে এই নয় যে নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন ছিল। কারণ সব কিছু যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে আপনার বাংলাদেশের যতগুলো ইন্টারন্যাশনাল নির্বাচন অবজারভার ছিল, প্রত্যেকেই বলেছে একটি ভালো নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। সুতরাং এই কথাগুলো, সুতরাং আমি যেটা বলতে চাই, আমি ওই কথাটা, যেমন আপনি যদি গণতন্ত্রের কথা বলছেন, আমরা কি গণতন্ত্র আমরা দেখি 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো পক্ষ দিয়ে কোনো অভিযোগ ছিল না। সেই 5 বছরের পার্লামেন্টের তৎকালীন বিরোধী দলের নেত্রী, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যাকে বলা হয় যে সরকার যদি একটা সাইকেলের সামনের চাকা হয়, বিরোধী দল তার পেছনের চাকা, সেই বিরোধী দলের নেত্রী মাত্র 10 দিন পার্লামেন্টে গিয়েছিলেন। সেই গণতন্ত্র বোধহয় বাংলাদেশের মানুষ চায় না, আমার মনে হয়। জনাব আমিন, আপনার কাছে আবার ফিরবো। দর্শক, আলোচনা চলছে আমাদের গণতন্ত্র এবং রাজনীতি নিয়ে। আমরা এই আলোচনা চলবে। আমরা এর পরের অংশে কথা বলতে চাই ডাকসু নির্বাচন আসন্ন, ছাত্রদল মিছিল করেছে ক্যাম্পাসে, সেটা নিয়ে আলোচনা আছে। আমাদের সাথে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, আবার আমন্ত্রণ। 24 ঘন্টায় আমাদের আলোচনা চলছে রাজনীতি এবং গণতন্ত্র নিয়ে। আমরা গণতন্ত্র এবং রাজনীতির কথা বলছি। আমাদের কাছে 4 জন অতিথি আছেন। এবার আসতে চাই জনাব ইলিয়াস খান আপনার কাছে। আমরা ডাকসু নির্বাচনে একটা ইতিবাচক পরিবেশ দেখছি। আজকে ছাত্রদল মিছিল করেছে, এখানে একটি আমরা ইতিবাচক পরিবেশই মনে দেখছি। আপনার মূল্যায়ন জানতে না, ডাকসু নির্বাচন নিয়ে আমরা উচ্ছ্বসিত। আমরা একটি সুষ্ঠু সুন্দর ডাকসু নির্বাচন দেখতে চাই এবং আশা করি কর্তৃপক্ষ সেটি করবেন, কারণ এটি দীর্ঘদিন এমন একটি প্রতিষ্ঠান যার মর্যাদা অক্ষুণ্ণ রাখা উচিত। কারণ আমরা সর্বশেষ 2টি ডাকসু, যে আমিন ভাই এখানে আছেন, উনিও আমরা 90তে ডাকসুতে ভোট দিয়েছি, এরপরে কিন্তু দীর্ঘদিন আর ডাকসু নির্বাচন হয়নি। শুধু ডাকসু নির্বাচন, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আজকে স্টুডিওতে বলতে চাই যে 90 সালে এরশাদের পতনের পরে যে গণতান্ত্রিক সরকারগুলো এসছে, বিএনপি আওয়ামী লীগ, দুর্ভাগ্যজনকভাবে ডাকসু সহ বাংলাদেশের কোনো অধিকাংশ প্রতিষ্ঠানেই, আমার মনে হয় সব প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান আর কোথাও নির্বাচন কিন্তু হয়, নির্বাচিত সংসদ নেই, সে কারণে কিন্তু নেতৃত্ব এইভাবে হয়নি। বাট এবার একটি বিষয় আশঙ্কা করছি, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর আজকে একটি অসত্য কথা বলেছেন যে সব হলে সহ অবস্থান রয়েছে, এটি একদম একটি, আমি অসত্যই বলতে চাই, উনি মিথ্যা বলেছেন সেটি বলতে চাই না, এটি ঠিক না। ছাত্র দলের আমরা কিন্তু একটি চিত্র জানি, আমরা কিন্তু আরেকটি পেছনের চিত্র জানি না, যে বিশেষ করে বড় সংগঠন ছাত্রদল এবং সাম্প্রতিককালে যেটি হয়েছে কোটা বিরোধী আন্দোলন যারা করেছে, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, আমরা কিন্তু এটি জানি না। ইভেন যারা যখন ছাত্রদল ছিল হল দখল করে, তখন ছাত্রলীগ অনেক ছেলে পরীক্ষা দিতে পারেনি। কিন্তু এই বাস্তবতাকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং একটি দাবির সঙ্গে আমি একমত ছাত্রদলের,
তারা যে বলেছে যে বর্তমান বাস্তবতায় যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ভোট নেওয়ার কথা, এটি একটি খুব ভালো, আমি মনে করি এটি হওয়া উচিত। আমি কোনো বায়াসনেস থেকে বলছি না, কারণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু সেই আগের মতো নেই। যেমন 90-তে যখন নির্বাচন হয়েছে বা 89-তে যখন নির্বাচন হয়েছে, ছাত্রলীগ, ছাত্রদল থেকে শুরু তখন করে তো হলে সব- নির্বাচন হয়েছিল। হ্যাঁ, সেটি সব সংগঠন কিন্তু অ্যাক্টিভ ছিল, সবাই হলে অবস্থান করতে পেরেছে। হল দখল ছিল তখনও, কোনো কোনো হল ছাত্রলীগের দখলে ছিল, কোনো কোনো হল ছাত্রদলের দখলে ছিল, কিন্তু অন্য সংগঠন যে একদম নিষিদ্ধ বিষয়টি কিন্তু সেরকম ছিল। এবং তখন কিন্তু জাসদ ছাত্রলীগ তারাও মোটামুটি সক্রিয় ছিল ক্যাম্পাসে, তারপর ছাত্রফ্রন্ট। এখন কিন্তু সেই বাস্তবতা নাই। ছোটোখাটো কিছু সংগঠন ছাড়া সবগুলো হল কিন্তু ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে। সুতরাং সেখানে যারা ভোট দিতে চায় বা কতটা আসতে পারবে সেই প্রশ্ন কিন্তু আছে। সেক্ষেত্রে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে হয়, সেটি বিরাট দোষের কিছু বলে আমি কিন্তু মনে করতে চাই না। আবারও আমি আজকে স্টুডিও থেকে অনুরোধ করতে চাই, এই প্রতিষ্ঠানটিকে যেন কলঙ্কিত করা না হয়। আমরা চাই একটি জনাব সুষ্ঠু- প্রণব সাহা, একটা ইতিবাচক না, ভাইব্রেশন আমরা দেখছি। কিন্তু ভাইব্রেশন, তারপর আমার সন্দেহ আছে যে আদৌ ইলেকশনটা হবে কিনা। ইলেকশন নিয়ে সন্দেহ আছে আপনার? সন্দেহ আছে, কারণ আজকে যে দাবি, একটি পজিটিভ মুভ দেখলাম আমরা, যে কি ছাত্রদল একটা বড় ধরনের মানে বড় ধরনের 400 দীর্ঘদিন পর একটি মিছিল করেছে, বড় ধরনের সমাবেশ, এবং 9-10 বছর পর মনে হয়। অনেকদিন পর। কিন্তু তার সঙ্গে আবার তারা যখন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচনটা হয়ে যাক, তখন তারা বলছে যে 3 মাস নির্বাচন পিছিয়ে পিছিয়ে দেওয়া দেওয়া হোক। এইটা আমার কাছে খুব ভালো লাগেনি। যদিও তাদের যে দাবি যে ভোট কেন্দ্র প্রশাসনিক ভবন নেওয়া, ভবন সেটা নেওয়া। ভেবে দেখার পক্ষে আমি বলতে পারি। যদিও এর আগে নিয়ম ছিল বরাবরই হলে নিয়ম হতো, সেই নিয়ম কেন ব্যত্যয় ঘটনা হবে? সেটা যদি সত্যি সত্যি পরিবেশ তেমন থাকে, তাহলে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সেটা নিশ্চয়ই করা উচিত যে ভোট যাতে সুষ্ঠু হয়, ভোট যাতে সুষ্ঠু হয় এবং সকল নিয়মিত শিক্ষার্থী যারা ভোটার তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। আপনি জানেন যে 2 রকম ছাত্র আছে আমাদের, আবাসিক এবং অনাবাসিক। অনাবাসিক ছাত্রদেরকে যেতে হবে, ভোট দিতে হবে, তারা সবাই তো নিবন্ধিত হল কেন্দ্রিক। হল কেন্দ্রিক কিন্তু সবারই পরিচয়পত্র কিন্তু হল, সবাই হলে এন্টাইটেল। হল এন্টাইটেল। তা আমি মনে করি সেই জন্য হলের যে জায়গাটি, কারণ হলেরও কিন্তু নিজস্ব ছাত্র সংসদ থাকে, সেটিও আমরা দাবি করতে পারি, কিন্তু যে একই সঙ্গে কিন্তু সেই নির্বাচনও হওয়া উচিত ছিল হল কেন্দ্রিক, কারণ হল কেন্দ্রিক ছাত্র সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়। সেটি হবে। ফলে যদি সেটি হয় তাহলে তো হল কেন্দ্রিক একটা তৎপরতা থাকা উচিত, হল কেন্দ্রিক থাকা উচিত। এই জায়গাটা আমার একটু আপত্তি, এবং 3 মাস পিছানোটা আমার চরম আপত্তি। আমি মনে করি যখন দাবি উঠেছে, হাইকোর্ট অর্ডার করেছে, এবং এতগুলো সরকার পেরিয়ে এসে এই সরকারের সবুজ সংকেত একটা থাকে, সরকারের সবুজ সংকেত না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়াচড়া করতো না। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে থাকতে চাই, এবং অবশ্যই নির্ধারিত যে ঘোষণা হয়েছে সেই শিডিউলের ভোটটি হোক, এটা আমরা চাই, এবং সুষ্ঠু ভোট হোক, ভোট নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, আমরা সেটা চাইব অবশ্যই। এবং সকল মানে সংগঠনগুলো যাতে অংশগ্রহণ করতে পারে, সেই অংশগ্রহণের ক্ষেত্রে কোনো দখলদারিত্বের বাধা বা আধিপত্যবাদের বাধা যাতে না হয়। কিন্তু আমি মনে করি যে তফসিল ঘোষণা হয়েছে তার মধ্যেই নির্ধারিত সময়ে কিন্তু এই পেছানোটার পক্ষে আমি না। জনাব ঢালি, আপনার কাছে আসতে চাই। একটা ভাইব্রেশন আমরা দেখছি সেখানে, এবং ইতিবাচক ছাত্রদল অংশগ্রহণ থেকে শুরু করে মিছিল, অনেক কিছুই, কিন্তু ধন্যবাদ। ছাত্রদল কম বেশি সবসময় ইতিবাচক রাজনীতির সাথে জড়িত ছিল, আমরা আশা করব ভবিষ্যতেও থাকবে। কিন্তু দুর্ভাগ্য, আজকে যে ডাকসু নির্বাচনের যে বিষয়টি এসেছে, এটা কোনো ছাত্র সংগঠনের দাবির থেকেও নয়, সরকারি দলেরও দাবির থেকে নয়। একজন ছাত্র, সোশ্যাল ওয়েলফেয়ারের ছাত্র, দীর্ঘদিন রাস্তায় অনশন করেছিল। না, ওইটার আমি বলতেছি ওইটাকেই সূচনাটা, মানে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে একজন ছাত্রকে এই ভূমিকা নিতে হইল। সংগঠনগুলো যেগুলি আমাদের ঐতিহ্য, আমাদের প্রাণ, যারা আমাদেরকে এই দেশকে অনেক কিছু দিয়েছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, উনি আমি মনে করি অবৈধ। ভাইস চ্যান্সেলর অবৈধ? আমাকে লেট মি He is not elected, ওই অর্থে বলেছেন, সিনেট থেকে ইলেক্টেড না। যে উনি ইয়েস, আপনি বিশ্ববিদ্যালয়ের নিয়মটা কি? বিশ্ববিদ্যালয়ের নিয়ম, সিনেট প্রতি 2 বছর 3 বছর পর পর সিনেট 3 জনের নাম প্রস্তাব করে, তখন চ্যান্সেলর এই 3 জন থেকে যে কোনো একজনকে নিয়োগ প্রদান করেন। কিন্তু এখানে কি হলো, সিনেট যে 3 জনের নাম প্রস্তাব করেছিল এটাকে বাইপাস করে ওনাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এবং গত 18 মাস যাবত যাবে আমি বলবো। কিন্তু রাষ্ট্রপতি পারেন, আমি মনে হয় না পারেন। আবার জোর করে পারলে তো সবই পারা যায়। তবু আমি বললাম এটা একটা ব্যত্যয় ঘটেছে, এবং উনি যখন সরকারের করুণার উপরে আছে, ওনার থেকে কিন্তু নিরপেক্ষ ইলেকশন আশা করা একটু কঠিন। আর যে প্রশ্নটা আসতেছে যে কেন হলে ভোট কেন্দ্র কিনা, না,
ঠিক একই দাবিতে ছাত্রলীগ কিন্তু 94 সালে এই দাবিটি প্রথম করেছিল বাংলাদেশ ছাত্রলীগ 94 সালে, আচ্ছা, এবং সে কারণে পরবর্তীতে আর ডাকসু নির্বাচন হয়নি। এই দাবি করেছিল ছাত্রলীগ প্রথম। এটা ছাত্র দলের দাবিটা কিন্তু নতুন না। তখন আজাদ স্যার মনে হয় মাননীয় উপাচার্য Yes. দায়িত্ব আজকে দাবি কি Yes. মানা হয়েছিল? না, আমি যে নির্বাচনের মান স্থগিত হয়ে গেছে, নির্বাচনে স্থগিত হয়ে গেছে। হ্যাঁ, নির্বাচন স্থগিত হয়ে গেছিল। তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার। নেক্সট যেটা আসে, যে হাইকোর্টের যে রায় শতপ্রবৃত্ত হয়ে, সেই রায়ের মেয়াদ কিন্তু 6 মাস আগে শেষ হয়েছে। তাহলে এই 6 মাস কেন হয়নি? কারণ না, দীর্ঘদিন পরে একটা না, সময় লাগতে পারে। এটা হলো সরকার একটি নির্বাচন করবে পাতানো, এই নির্বাচনের পরে তার সুবিধাজনক সময়ে ডাকসু নির্বাচন করবে, এটাও একটা তাদের কৌশল। জনাব আমিন, হ্যাঁ, তাহলে তো আপনি হাইকোর্টকেই প্রশ্নবিদ্ধ করলেন। তাদের আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের 6 নিয়োগ, মাস আগে কিন্তু ডেট এক্সপায়ার্ড করেছে। না আমি তারপরে সেটা continue করতে এটা পারে। এটা এবং তাহলে মাননীয়, হাইকোর্ট কি নিল? না আমি এই একই সাথে মাননীয় উপাচার্যের নিয়োগ নিয়ে আপনি যেটা বললেন, আমি এর সাথে একমত নই, জানি না আপনার আইনগত ব্যাখ্যা কি জনাব আমিন। না, আমি কিন্তু ঢালিবের এই কথাটার সাথে কোনোভাবে একমত না যে সরকার তার ইচ্ছে মতো সময় নিয়ে ডাকসু নির্বাচন করবে। কারণ আমি মনে করি যে ডাকসু বা চাকসু বা রাকসু, এদের এই মানুষগুলোকে ইচ্ছা করলে যে কেউ দমাতে পারে না। বাংলাদেশের অতীত ইতিহাস সেটা বলে না। বাট আমি সবসময় একটা জায়গায় একমত, সেটা হচ্ছে আমি মনে করি কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক স্টুডেন্ট ইউনিয়ন পলিটিক্সটা সবসময় থাকা দরকার। এতে যেটা হয়, সহাবস্থানটা তখন অটোমেটিক্যালি নিশ্চিত হয়ে যায়, এবং তখন মানি মাসেলের জায়গায়, যেহেতু আমাকে হলের নেতা হতে হবে, ডাকসুর নেতা হতে হবে, কলেজের ভিপি হতে হবে, তাহলে আমি ওখানে মানি মাসেল দিয়ে পারবো না। আমাকে তখন মেধায়, বুদ্ধির চর্চা করতে হবে। আমাকে মেধায়, আমার চরিত্রে, আমার যোগ্যতায়, আমার বাগ্যিতায় আমাকে নিজেকে প্রস্ফুটিত করে প্রেজেন্টেবল করতে হবে, যেটা আমি সবসময় এটার পক্ষে। এবং আমি সেই হিসাবে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলিয়াস ঠিকই বলেছেন যে এটা তো আমাদের এমন একটা আবেগের জায়গা, হ্যাঁ, যেটা ভাবলে একটা থ্রিল ফিল করি, এখনো ফিল করি। হ্যাঁ, তো এইখানে নির্বাচন হচ্ছে, এটা আমাদের সবার জন্য অবশ্যই আমি মনে করি খুবই বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক দিক হবে। কিন্তু আমিও চাই নির্বাচনটা সঠিকভাবে হোক, বাট আমি ভোট কেন্দ্র যদি আপনি মন্তব্য করেন, না, ছাত্রলীগের দায়িত্ব, ছাত্রলীগেরই দাবি ছিল বাইরে। ভোট কেন্দ্র আমার আসলে 94-এ আমি তখন ইউনিভার্সিটি থেকে অলমোস্ট বিদায় অবস্থা, যদিও ছিলাম ক্যাম্পাসে, আমার ছাত্রত্ব ছিল না। মানে আপনি বলছেন যে ইয়েতে রেজিস্টার বিল্ডিং এ ভোটে দিয়েছিল, মানে না ছিল না, দাবি করেছিল ছাত্রলীগ। আমি এটা স্পষ্ট না, এটা মনে হয় 94-এ না, আমার ধারণা এটা আরো 1 or 2, যেটাতে আলম যে ইলেকশনটা হলো না, যে ইলেকশনটা হলো না, যে ইলেকশনটা হয় নাই, আমাদের আজাদ স্যার ভিসি আমাদের থেকে লাবলু আর সুভাষ দা ভুল হচ্ছে। তবে কোন অজুহাতে নির্বাচন পেছানো এবং নির্বাচন না যেতে হয়, এই নির্বাচনে আওয়ামী ছাত্রলীগ, ছাত্রদল অথবা যেই সংগঠনে জিতুক, এখানে একটা নির্বাচন অবশ্যই হওয়া দরকার বাংলাদেশের রাজনীতিতে, মানে নতুন করে লিডারশিপ তৈরি করার জন্য, যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বাট এখানে আমার একটু কনফিউশন আছে প্রণবদার মতো। নির্বাচনের পেছানোর দাবি পাশাপাশি হয়তো বলতে পারেন যে আমি ছাত্রদলের আজকে যে মিছিল করেছে, এই মিছিল আমি যেমন আশান্বিত হয়েছি, তেমন একটু শঙ্কিত হচ্ছি। কারণ আমি আজকে অনেকেই আমার একেবারে সংক্ষেপে, আমাদের সময় একেবারে কম, শঙ্কিত হচ্ছে এই কারণে যে ছাত্রদলের মিছিলে আজকে যে মুখগুলো ছিল, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কথা হচ্ছে কি এদের মধ্যে মানে ছাত্রসুলভ অবয়বদের মধ্যে ছিল না। এই জিনিসটা আমার কাছে একটা শঙ্কা তৈরি করছে। আমি ফাইনালি আশা করতে পারি, মানে বয়সটা আপনার বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই। তাহলে আমি মনে করি যে সমস্ত শঙ্কা দূর হোক, ডাকসু নির্বাচন হোক, এবং যারাই জিতে তাদেরকে আমরা অবশ্যই, এবং সেটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভালো পরিবেশে হোক। অসংখ্য ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার সম্পাদক আওয়ামী লীগ। ধন্যবাদ জানাচ্ছি জনাব প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ। ধন্যবাদ জানাচ্ছি জনাব ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক আমাদের সাথে ছিলেন, আতাউর রহমান ঢালি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আপনাদের 4 জনকে। দর্শক, এই ছিল 24 ঘন্টার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।